আব্বা কি সুন্দর চুড়ি, কতদিন চুড়ি পরি নাই। শিউলির এত উচ্ছ্বাস দেখে করিম মিয়া আনন্দিত হলো। পরে নথটাও বের করে দিল। আনন্দ দ্বিগুণ হলো শিউলির। মনে হচ্ছে ঈদ আনন্দ পেয়েছে। তার আনন্দ পাখির মতন উড়তে ইচ্ছে করছে। শিউলি চুড়িগুলো হাতে পড়ল, রিনিঝিনি আওয়াজ তুলে খিলখিলিয়ে হেসে উঠল। তারপর দৌড়ে ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নাসারন্ধ্রের ছিদ্রতে নথটা পরে নিল। নাক ফুল আগে থেকেই পড়া ছিল। একটুখানি নিজেকে আয়নায় দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে করিম মিয়ার সামনে দাঁড়ালো। হাসতে হাসতে জানতে চাইলো, আব্বা কেমন লাগতেছে? মেলা সুন্দর লাগতেছে আম্মা, একদম রাজকন্যার মতো। তুমি রাজা আব্বা, তাই আমি তোমার রাজকন্যা, তাই না? করিম মিয়া হাসে, মাথা নাড়িয়ে সায় জানায়। তারপর মেয়ের দিকে তাকিয়ে বলল, এবার পুরো শহরে গেলে সুন্দর একখানা শাড়ি আনমু তোমার লাগি। আম্মা আর দাদির জন্য আনবে আব্বা, আমার আছে মেল্লা। করিম হাসলেন মেয়ের কথায়। অভাবের সংসারে অঢেল না থাকলেও মেয়ে বউ মা সব পেয়েছে চাঁদ কপাল করে। কোনোদিন বাড়তি আবদার কিংবা অভিযোগ করেনি কেউ। এই ভেবে অজান্তেই চোখের কোণে জল চলে এলো, ঠোঁটের কোণেও হাসি রইল। শিউলি তা দেখে বলল, আব্বার তোমার মুখের হাসি মেল্লা সুন্দর মানায়। কর্মব্যস্তর মধ্যে একটু হাসবে আমার সামনে। করিম মিয়ার হাসি প্রগাঢ় হয়, চোখের কোণের জল লুকিয়ে। হাসতে হাসতেই বলে, আমার মেয়ের সাথে থাকলে হাসমু সারা জীবন। কিন্তু আব্বা মেয়েরা তো পর, সকলে কয় পরের ঘরে মাইয়া মানুষের বসবাস। শিউলি মুখ ভার করে বলে কথাটা। শিউলির মুখে এই কথা শুনে করিম মিয়ার হাসি মাখা মুখ মিলিয়ে গেল, পরিণত হলো আধারে। এটা ভাবলেই বুকের ভেতর হাহাকার লাগে। শিউলি উত্তরের আশায় চেয়ে আছে। তা দেখে তিনি মিথ্যে হাসার চেষ্টা করে উত্তর দিলেন, মেয়েরা কখনো পর হয় না, বাপ মার কাছে ছেলে মেয়ে সবসময় আপনই থাকে। পৃথিবীর নিয়মের লাইগা মেয়েদের অন্যের ঘরে পাঠাতে হয়। যদি সম্ভব হইতো আম্মা, তবে তোমারে আমি নিজের কাছেই রেখা দিতাম, কিন্তু যা নিয়ম তা মানতেই হইব। শেষ শব্দ উচ্চারণ করতে গিয়ে করিম মিয়ার কণ্ঠ কাঁপল। অতি আদরের সন্তান শিউলি, ওর পর আর সন্তান হয়নি। সমাজে সবাই যখন ছেলে না হওয়া নিয়ে মন খারাপে ব্যস্ত, করিম মিয়া তখন মেয়েকে নিয়ে উচ্ছ্বাস করত। ছুটে বেড়াতো মেয়ের পিছু, খেলতো মেয়ের সঙ্গে বন্ধু হয়ে। এসব আবার অনেকের সহ্য হতো না। অধিক মানুষ মেয়েদের নিয়ে এত উচ্ছ্বাস আধিক্যতা হিসাবেই খেতাব দিত, মুখ বাঁকাতো। তাদের মতে ছেলে সন্তানই অধিক আহ্লাদের হবে, মেয়েরা নয়। অথচ সেই মানুষটাও কোনো নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া। কে নির্মম কথা না? সবচেয়ে আশ্চর্যের কথা, গ্রামের অধিক নারীও এই কথা বলে, যাদের বয়স 30 থেকে শুরু করে 80-র ঘরে। মেয়েরা অবহেলার বস্তু হিসেবে সমাজে জায়গা পাবে, এটাই তাদের চাওয়া যেন। চাহিদ হাঁটতে হাঁটতে মাতব্বর বাড়ি ছেড়ে অনেকটা দূরে চলে আসলো। সঙ্গে আর কেউ নেই। মূলত ও একাই এসেছে। হুট করে কেন যেন কিছু ভালো লাগছে না। সময়টা 11টা বাজছে ঘড়িতে। শাহিদ হাঁটতে হাঁটতে পৌঁছালো একটা খোলা জায়গায়, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে কুতকুত, জুতো ছোড়াছুড়ি। যা দেখে ওর নিজের শৈশবের রঙিন দিনগুলোর কথা মনে পড়ল। তবে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে শিউলিকে দেখে হেসে উঠল। কেমন বাচ্চাগুলোর সঙ্গে ছুটছে, যেন সে নিজেও তাদের মতন এখনও আছে। যদিও কিশোরী বয়সে অস্বাভাবিক নয়। বয়স কত? 14-15 হবে বলে আন্দাজ করলো। শিউলি খেলার মাঝে খেয়াল করলো সামান্য দূরে শাহিদ দাঁড়িয়ে আছে। ও এগিয়ে আসলো। কাছাকাছি এসে নজর আশেপাশে ঘুরিয়ে খুঁজলো কাউকে। শাহিদের বুঝতে অসুবিধা হলো না কাকে খুঁজছে। শাহিদ মজা নিতে প্রশ্ন ছুড়ল, শিউলি ফুল খুঁজতেছো কাউকে? শিউলি তড়িৎ গতিতে মাথা নাড়ালো। তার ধারণা মিথ্যা প্রমাণ করতে ব্যস্ত হলো। বলল, না, কাকে খুঁজবার যাব, কেউ তো হারাই যায় নাই। শাহিদ মিটিমিটি হাসছে। শিউলি ভ্রু কুঁচকে তাকালো। দূর থেকে নিধি সবটা দেখে অন্য ধারণা করলো। সে মূলত শাহিদের পিছু নিয়ে এখানে এসেছিল, কিন্তু আর থাকলো না, চলে গেল ফিরে। শিউলি এবার সামান্য ভেবে শুধালো, আপনি ডাকলেন শিউলি ফুল, কেউ ডাকে সোনার কন্যা। আচ্ছা, আপনার শহরে মানুষরা কি নতুন নতুন নামে ডাকেন সবাই রে? শিউলির এহেন অবুঝ প্রশ্নে শাহিদের হাসির রেশ বাড়ল। হাসতে হাসতে পেটে ব্যথা অনুভব করলো। কোনো মতে হাসি থামালো। শিউলির অবুঝের ন্যায় মুখখানা নজরে আসলো। শাহিদ বলল, সবাইকে ডাকে না, যাদের ভালো লাগে তাদের ডাকে, বুঝলে? আপনার ভালো লাগে কেন? আপনার লগে আমার তেমন কথাও তো হয় নাই আগে। কারণ তোমার মতো আমার একটা বোন আছে তাই। শিউলি মাথা চুলকাতে চুলকাতে কিছু একটা ভাবলো। তারপর আবার শুধালো, তাহলে কি আপনার বন্ধু ওই ডাক্তার সাহেবেরও বোন আছে? শাহিদ বোধ হয় হাসতে হাসতে মরে যাবে। একটা মানুষ আর কত হাসবে?
কিন্তু আটকানো কঠিন। তার এই প্রশ্ন মাহাত শুনলে অক্কা পেত নিশ্চিত। শিউলি উত্তরের আশায় চেয়ে আছে। একই উত্তর হলে মনে কষ্ট পাবে একটু, এটা আগে ভেবে নিল। তবে উত্তর আসলো মন মতো। না, ওর কোনো বোন নেই, বউ বানানোর শখ আছে কাউরে। শিউলি খুশি হলো কিনা তা বোঝা গেল না, তবে শাহিদ আর সেখানে থাকলো না। উত্তর দিয়ে পিছু ঘুরে হাঁটতে লাগলো আবারও। শিউলি এবার ফিক করে হাসলো, ছুটে গেল আবার খেলতে। মালার আনাগোনা মাতব্বর বাড়িতে আজকাল বেড়েছে, তবে সেটা আগে ডাক্তারদের জন্য হলো, এখন তা নাজিরের জন্যে। এই তো সে উকি ঝুঁকি মারছে। নীরা ওকে দেখতে পেয়ে চোখ মুখ আধার করে তাকালো, সামনে এসে বলল, এখানে কি কাজ তোর? এত ঘুরঘুর করছিস, আজকাল ব্যাপারটা কি? মালা চমকে উঠল, ভয়ও পেল সামান্য। নীরা যে ওকে আর শিউলিকে খুব একটা পছন্দ করে না, সেটা টের পায় এ বাড়ি এলে। মালা মুসিবতে পড়ল, ও আমতামতা করতে থাকলো। তখনই মাহাত সেখানে উপস্থিত হলো। ওর উত্তর মাহাতই দিল। আমি ডেকেছি মালাকে। নীরার সন্দেহ হয়, কণ্ঠ নরম করে শুধায়, কেন? ওর সাথে আবার কাজ আপনার কি? আমারে কইতে পারেন। মাহাত সসম্মানে অপমান করলো, হেসে প্রত্যুত্তর করলো, সব কাজ কি সবার দ্বারা হয়? সাহায্য করতেও সুন্দর মন মানসিকতা লাগে। একটু আগেই রন্ধন ঘরে কাজ করতে দেরি হয়েছে বলে বকাঝকা করে এলেন। নীরা অপমানিত বোধ করলেও মাহাতের মুখের ওপর কিছু বলতে পারল না, কেবল মাথা নিচু করে চলে গেল। যাওয়ার আগে মালার দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করে ফুঁসতে ফুঁসতে গেল। মালা হেসে উঠল শব্দ করে, জব্দ হওয়াতে বেশ মজা পেয়েছে। হাসতে হাসতে মাহাতকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা সে জব্দ হয়েছে, এত অহংকারী মেয়ে। বাবার হাত পেয়েছে। তোমাকে কিন্তু এদের সাথে বসবাস করতে হবে, এটাও মাথায় রাখো। নিজেকে প্রস্তুত করিও। মালার মুখ আধা হলো। ওই পর্যায়ে ভাবলেই ভয় লাগে, পরিণতি কি হবে, জীবন কোথায় নিয়ে যাবে, ভবিষ্যৎ পাপিয়ার মতো হবে না তো? এইসব ভাবনাও হানা দিচ্ছে। মাহাত বোধহয় ওর ভাবনা টের পেল, বলল, সব পুরুষ তো আর কাপুরুষ নয়। নাজির যথেষ্ট ভালো ছেলে। স্ত্রীর পাশে স্বামী ঢাল হয়ে থাকলে পৃথিবীর কারো সাধ্য নাই আলাদা করবে। আশা করি তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর গড়ে উঠবে। মালা বোধহয় আশার আলো দেখল। আধার সরে গিয়ে আলোর দেখা পেল, তবে ভয় পেল পেছনে কাউকে দেখে। মাহাত ওর ভয়ার্ত দৃষ্টি খেয়াল করলো, তাকালো পিছনে। পাপিয়া নিরস প্রাণহীনের ন্যায় দাঁড়িয়ে আছে, ঠোঁটে নেই হাসি, আছে শুধু বিষাদের ছায়া। দুজনের দৃষ্টি নিজের দিকে দেখে পাপিয়া এগিয়ে আসলো, হাসার চেষ্টা করে বলল, সুখী হতে স্বামীর ভালোবাসা আর প্রেরণায় যথেষ্ট। নাজির তার ভাইয়ের মতো নয়, এটা সকলেই জানে, কাউকে বলবো না, চিন্তা করো না। মালা স্বস্তি পেল। যাওয়ার জন্য উদ্যত হলেই মাহাত বলল, ঘন্টা মতো পর এদিকে এসো তো, তোমার সঙ্গে একটু দরকার আছে। মালা মাথা নাড়িয়ে চলে গেল। পাপিয়া রন্ধন ঘরের দিকে পা বাড়ালো, হাঁটছে থমকে থমকে। এবার পুরোই থমকে গেল। মাহাদের কথা তাকে স্থির করে দিল। আপনি যখন ওই সুখ পাচ্ছেন তবুও এ বাড়িতে পড়ে আছেন কেন? সুখের সন্ধানে চলে যান। পাপিয়া হাসলো, যা মাহাদের দৃষ্টিতে পড়ল না। ও না তাকিয়েই উত্তর দিল, গ্রামের সমাজ কেমন তা জানেন? যদি সুখের সন্ধানে যায় তবে নষ্টা তকমা দিতে মুহূর্ত সময় দিবে না, বলবে সুখের জন্য ঘর ছেড়েছি, অথচ এ তো ঘর নয়, জাহান্নাম। তারা কি আর জানে? মাহাদ উত্তর দিতে পারল না। পাপিয়া আবারও চলতে শুরু করলো। আফসোস, হাহাকার নিয়ে বাঁচতে হবে ভেবে সে কাদার পরিবর্তে হাসলো। মাহাদ ঠায় দাঁড়িয়ে রইল। আশ্চর্য হয়নি পাপিয়ার কথায়। প্রথম দিকে গ্রামের মানুষ সহজ সরল ভেবে কতই না প্রশংসা করলো মনে মনে, তবে বুঝতে পারছে গ্রাম্য সমাজে নারীর মূল্য কতটুকু। সহজ সরল অনেকে হলেও কুসংস্কারে ভরা চারিদিকে। সময়টা ঠিক দুপুর। মাহাত কাঠের চেয়ারে বসে আছে, টেবিলে সাদা পৃষ্ঠা খোলা পড়ে আছে, হাতে কলম ধরে ভাবছে কি লিখবে সে। চিঠির শুরুতে কি সম্বোধন করবে? প্রিয়, সে অধিকার কি পেয়েছে? ভাবনার মাঝে আরহাম ডেকে উঠল, চল আজ ভরা নদীতে গোসল করে যাই সকলে। মাহাদের ভাবনা ভঙ্গ হলো। আরহামের দিকে তাকালো, ও দরজার কাছে দাঁড়িয়ে আছে। শাহিদ আগেই গেছে, চেয়ারে নড়েচড়ে বসে উত্তর দিল, ভরা নদী, সাঁতার জানিস যে যাবি? আরহাম মাথা নাড়ালো। সাঁতার ওরা কেউ জানে না। আরহাম একটু দাঁড়িয়ে থেকে চলে গেল। মাহাদ আবারও মনোযোগ দিল ভাবনায়। হাতের কলমের পিছনের অংশ দাঁতের ডগায় আটকে অনেক ভাবাভাবির পরই সম্বোধনহীন চিঠি লিখতে শুরু করলো। শোনো সোনার কন্যা, তোমাকে দেখার পর আমার হৃদয়ে লুকিয়ে থাকা
অজানা অনুভূতি হুট করে দোলা দিয়ে উঠেছিল। এখনো মনে পড়ে তোমার দুটো চোখ কিভাবে আমার হৃদয় থমকে দিয়েছিল। মায়াময় চাহনি, শ্যামবরণ মেঘবরণ কেশ নজর কেড়েছিল। আমি ভুলতে পারি না, না কিছুতেই। শহরে কত চিঠি, টেলিফোনে প্রেমপত্র পেলাম, কত জনকে দেখলাম। তোমার মতো অনুভূতি কারো বেলায় অনুভব হয়নি। তুমি কি জাদু করলে বলো তো? চোখ বন্ধ করলে সেই নদীর পাড়ে দমকা হাওয়ায় এলোমেলো হয়ে যাওয়া তুমি এবং বৃষ্টিতে ভেজা মুহূর্তটা ভেসে ওঠে দু চোখের পাতায়। হৃদয় ডেকে বলে, বৃষ্টি ভেজা প্রহরে দেখেছিলাম তোমাকে। তারপর থেকে ব্যাকুল হৃদয়ে কেবল তোমাকেই খুঁজে ফিরে। তোমাকে আমার ভীষণ ভালো লাগে, বোধহয় ভালোবাসি। আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না লুকোচুরি, তাই জানিয়ে দিলাম আমার মনের অনুভূতি। আমার গুচ্ছ অনুভূতি তুমি যত্নে আগলে নিবে নাকি পায়ে ঠেলে ফেলবে তা একান্তই তোমার ব্যাপার। তবে তুমি আমার অনুভূতিতে সিক্ত হলে পৃথিবীর বুকে যাওয়া থেকে পাওয়ার সংখ্যা বাড়ত। ভালোবেসে জিতে যাওয়ার আনন্দ আরেকজন গ্রহণ করতে পারত। তোমাকে এবং তোমার অনুভূতিকে আমি সম্মান করব। সেই চিরচেনা নদীর ঘাটে সন্ধ্যাবেলাতে তোমার উত্তরের অপেক্ষায় রব। ইতি, তোমার ডাক্তার সাহেব। কিছু শব্দ, কিছু অনুভূতি না চাইতেও হৃদয়ে বাসা বাঁধে, চাইলেও সরানো সম্ভব হয় না। জেকে বসে থাকে হৃদয়ের গভীরে। শিউলিরও হয়েছে তাই। মাহাদের পাঠানো চিঠি পড়ে স্তব্ধ হয়ে বসে আছে। অনুভূতি শূন্য কিশোরীর কন্যার মনে হুট করে অনুভূতির দোলা দিতে শুরু করেছিল। এখন থেকে তা আরও মাত্রা ছাড়ালো। পরপর বার কয়েক চিঠির শব্দগুলো পড়ে ফেলেছে, তবুও স্বাদ মিটছে না যেন। হাতের আজলায় এখনও চিঠিটি শুয়ে আছে, বুকের ভেতর দুরু দুরু করছে। সময়টা এত আনন্দময় লাগছে যা আগে কখনো লাগেনি। এই চিঠি কিশোর কন্যার মনে ঝড় তুলল, আছড়ে পড়ল কিছু অনুভূতি যা চাপা পড়েছিল হৃদয়ের গভীরে। চিঠিটা মালা খানিক আগে দিয়েই চলে গেছে। খানিকক্ষণ পর মালা আবারও ওদের বাড়ি আসলো। ঘরে ঢুকে শিউলিকে একইভাবে বসে থাকতে দেখলো, হাতে চিঠি আর অধর জুড়ে বিস্তার হাসি। মালা হতাশ প্রকাশ করে শিউলির উদ্দেশ্য করে বলে উঠল, হাই আল্লাহ, সখী কি প্রেমে মজিল। সময় পার হইয়া যাইতেছে, কিন্তু চিঠি থেকে দৃষ্টি সরে নেয় এখনো। শিউলির ভাবনা সুতো ছিল। আচমকা কণ্ঠে চমকে উঠল। অচেতন মনে অন্য কেউ ভেবে চিঠি লুকিয়ে ফেলার চেষ্টা করলো সর্বপ্রথম। পরে খেয়াল আসতেই মালাকে নজরে পড়ল। চিঠিখানা লুকানোর বদলে মেলে ধরল আবারও। বলল, প্রেম কি বুঝি নাই কখনো, তয় অচিন পুরুষরে দেখার পর বুকের ভেতর দুরু দুরু করে। চিঠির শব্দগুলো জানার পর আরো তীব্র অনুভূতি না চাইতেও জাগতাছে সখী। আমি কি প্রেমে মরিলাম সত্যি? এরূপ মেলা ভয়ঙ্কর। তোই ডাক্তার সাহেব যখন সারানোর দায়িত্ব নেবার আইতাছে, সমস্যা নাই। যেমন দেখতে সুন্দর, তেমনই সুন্দর ব্যবহার আর মন। গ্রামের সবাই কত প্রশংসা করতেছে। শিউলির ভালো লাগার মাঝেও কিছু চিন্তা থেকে গেল। তাই তো মালাকে শুধায়, অচিন মানুষ থাকে মেলা দূর শহরে, পরিণতি সম্ভব কিভাবে? উনি বড় ঘরের ছেলে, দেখাই বোঝা যায়। মালা নিজেও একই উত্তর খুঁজে বেড়াচ্ছিল। তবে মাহাদার শিউলির ব্যাপারটা একটু বেশি কঠিন। মানলেও গ্রাম ছাড়তে হবে শিউলিকে। ও হারিয়ে ফেলবে প্রাণপ্রিয় সখীকে। এতটুকু ভাবলেই ওর মন খারাপ হয়ে গেল। তবুও হেসে বলল, যে নিবার সে ঠিক থাকিলেই সবই সম্ভব। তাইলে কি নদীর পাড়েতে যাইব? পশ্চিমের ঘাটে যাইস, ওদিকে মানুষ থাকে না সন্ধ্যা হইলে। ভূত প্রেত আসে অনেকে বলে, তাই প্রেমে মজিলে নাকি ভয় থাকে না বুকে। তাই চলে যাইস, আমি আর নাজির ভাইও থাকবো তোদের পাহারা দিতে। মালা হাসতে হাসতে বলল, ভেতরে ভেতরে পুড়ছে খুব। শিউলি তার সখী, বোনের থেকে কম নয়। শিউলি তখন আবারও চিঠির দিকে তাকালো। মোহে এবং হৃদয়ের টানে ভাবল না ভবিষ্যৎ। মালা চলে গেলেও উঠে পড়ে চৌকি থেকে। ঘর থেকে বেরিয়ে দেখে ওর মা রন্ধনের জন্য লাউ কাটতে নিচ্ছে। ও এগিয়ে গিয়ে বলল, আম্মা আমারে দাও, আমি কাটতাছি। আমেনা বেগম দিল না। গোয়াল ঘরের দিকে তাকিয়ে শিউলিকে বলল, পারলে গরুটা এনা খড় নিয়ে আসে দে। শিউলি দৌড়ে বের হলো উঠান থেকে। মনটা ফুরফুরে থাকাতে পাখির মতন উড়তে ইচ্ছে করছে। কোমরে গুজে রাখা শাড়ির আঁচল টেনে বের করে হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতন করে কিছুক্ষণ ছুটল, হাসলো অনেক।
দুরন্ত পাখি হবার চেষ্টা তাকে আনন্দ দিল বেশ। দূর থেকে কেউ একজন ওর এই হাসি দেখে মুগ্ধ হলো, যা শিউলির অজানায় রইল। পাপিয়া ঘর গোছাচ্ছিল, হঠাৎ আলমারি গোছাতে গিয়ে একটা জিনিস পেল। সাদা কাগজে মোড়ানো, খুলে দেখতে পেল নেশা জাতীয় কিছু একটা। অবাক হলো না পাপিয়া, বুঝতে পারে সাহেলের তারই মদের নেশা ধরেছে অনেক আগেই। এই নেশার শিকার কত হয়েছে, ব্যথা নামক যন্ত্রণা সহ্য করেছে। তখনই আগমন ঘটল সাহেলের। পাপিয়া তড়িৎ গতিতে আগের স্থানে জিনিসটি রেখে দিল, নয়তো এ নিয়েও কাণ্ড বাঁধাতে সময় নেবে না। যাকে অবহেলার বস্তু হিসেবে দেখা হয়, তখন তার সবকিছুই অসহ্য আর অমঙ্গল মনে হয়। সাহেল দরজা বন্ধ করে আসলো, শরীর টলমল করেছে। ওভাবেই পাপিয়ার দিকে হিংস্র দৃষ্টিতে তাকালো, তারপর গিয়ে শুয়ে পড়ল গোছানো বিছানায়। সেও এক পলক তাকিয়ে কাজে ব্যস্ত হলো। একটু পরেই হন্তদন্ত হয়ে নিধি আসলো। এইভাবে আসাতে পাপিয়া শুধালো, কি হয়েছে? তাড়াহুড়ো করে আসলে, কিছু হয়েছে কি?